হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ভিডিওতে মেনলি আলোচনা করে দেবো রবশন রবিন ও মেহতাব সিং কত নম্বরের জার্সি পরতে চলেছে। এছাড়াও আপনাদের কাছে সুযোগ আছে ফ্রিতে জার্সি জেতার মোহনবাগানের, সেই সব কিছু নিয়ে। তো প্রথমেই যদি আজকের প্রথম আপডেটে আসি, তো আজকে আমাদের আন্ডার 23 টিম এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের জন্য প্রথম ম্যাচ খেলতে নামছে, যেটা অবশ্যই হতে চলেছে বাহারিনের সাথে বিকেল 8:45 থেকে। এখন বলে দিই, এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য টপ দুটো টিম কোয়ালিফাই করবে এবং ইন্ডিয়ার কাছে এই গ্রুপের সবথেকে সহজ প্রতিপক্ষ হচ্ছে বাহারিনি। কারণ এছাড়াও এই গ্রুপে বড় শক্তিশালী দল কাতার আছে, যারাই হয়তো এই গ্রুপটা টপ করতে চলেছে। তো ইন্ডিয়া যদি কোনোভাবে এই ম্যাচটা জিততে না পারে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। যদিও এই ইন্ডিয়ার আন্ডার 23 টিমটা ভালো ফলাফল করতে পারেনি রিসেন্ট কিছু টাইমে, তবে আমাদের ইন্ডিয়ার মহিলা টিম যারা সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং ইন্ডিয়ার মেন্স টিম যারা কাফা নেশনস কাপে ভালো ফলাফল করছে, সেই রকম আমরা আশা করতেই পারি আন্ডার 23 টিম যেন কালকে জেতে ও পরবর্তী রাউন্ডের আশাটা বজায় রাখে। এবার যদি আইএসএল ও ইন্ডিয়ান ফুটবলের আপডেটে আসি, তো আজকে সুপ্রিম কোর্টে আইএসএল নিয়ে মামলাটা ছিল, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে নতুন ইলেকশন বডি এখন তৈরি করা হবে না, অর্থাৎ সেটা আটক দেওয়া হয়েছে। অন্যদিকে আইএসএল দিয়ে যে টেন্ডারটা বার করার কথা ছিল, সেই টেন্ডারের জন্য সুপ্রিম কোর্ট এল নাগেশ্বরম রাওয়ের ওপর দায়িত্ব দিয়েছে, যাতে এই প্রসেসটা স্মুথলি হতে পারে। এটার প্রথম দিকে আমরা স্বস্তিতে থাকতেই পারি যে নতুন ইলেকশন বডি যেহেতু হচ্ছে না, তো ফিফার কাছে এটা কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হবে না, তো আমরা ফিফা ব্যান থেকে বাঁচতে পারি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আশিস নেগি রিসেন্টলি টুইট করেছে, এই যে এল নাগেশ্বরম রাওয়ের ওপর দায়িত্বটা দিয়েছে যাতে আইএসএল স্মুথলি হতে পারে, এটা ফিফা থার্ড থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হিসাবে দেখতে পারে ও ইন্ডিয়াতে ফিফা ব্যান এলেও আসতে পারে। এবার এই বিষয়ে যদি পরবর্তী কোনো আপডেট আসে, তো আমি অবশ্যই আপনাদের জানাবো। এবার যদি আইএসএল কার্ডে ক্লাবে আসে, উড়িষ্যা এফসি যারা তাদের সমস্ত প্লেয়ারদের স্যালারি আটকে দিয়েছিল, তারা আবার সমস্ত প্লেয়ারদের স্যালারি দিতে শুরু করেছে। অর্থাৎ এইটুকুনি তো বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান ক্লাবগুলো আস্তে আস্তে ট্রান্সফার মার্কেটে আসতে চলেছে ও নতুন নতুন প্লেয়ারও কিনতে চলেছে। হ্যাঁ, হয়তো ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমরা রিসেন্টলি শুনছিলাম নন্দকুমার এই জাতীয় প্লেয়াররা যে মিউচুয়াল টার্মিনেট করে বেরিয়ে আসছে। তো অর্থাৎ অন্যান্য টিমগুলোও নিশ্চয়ই কথাবার্তা তো শুরু করেইছে। এবার ইস্টবেঙ্গলকে নিয়ে একটা লাস্ট আপডেট দিয়ে মোহনবাগানের আপডেটে আসি। ইস্টবেঙ্গলে এই যে কালকে দিমিত্রি দিয়ামন্তোসকে ছেড়া হয়েছে, সেই বিষয়ে ইস্টবেঙ্গলের নীতু সরকার বলেছে সে নাকি জানতোই না যে দিমিত্রি দিয়ামন্তোসকে ছাড়া হবে। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় এবং কয়েকটি ইস্টবেঙ্গল ফ্যান এটা দাবি করে যে মোহনবাগান নাকি আরপিএসসি গ্রুপের আন্ডারে চলে, কিন্তু এখন তাদের নিজেদের ক্লাবের অবস্থাটাই আপনারা দেখুন। এবার সবশেষে যদি মোহনবাগানের আপডেটে আসি, তো আজকে মোহনবাগানের ওপেন প্র্যাকটিস সেশন ছিল এবং সমস্ত লোকে রবশন রবিনকে দেখার জন্য মাঠ ভিড় করেছিল। যদিও বৃষ্টি এসেছিলো, তাও ওই বৃষ্টির মধ্যেও লোকের রবশনকে দেখার জন্য মাঠে এসেছিল। যদিও রবশন মার্চ মাসের পর তেমন কম্পারেটিভ ফুটবল খেলেনি, যেটা সে বলেওছে, তবে সে বলেছে সে ব্রাজিলে জিম করছিল এবং সে ফিট আছে। 2 সপ্তাহের মধ্যে সে প্রপারলি টিমের সাথে মানিয়েও নিতে পারবে। এবং আজকে ট্রেনিংয়ে রবশনকে ভালো ফিট মনে হচ্ছিল, রবশনকে দেখে মনে হচ্ছিল সে হয়তো আল হালের ম্যাচটায় স্টার্টিং 11 থাকতে পারে। এখন দেখার এটাই থাকবে রবশন কত তাড়াতাড়ি টিমের সাথে মানিয়ে নিতে পারে। আর অ্যাকচুয়ালি বলতে আমি তো রবশনে খেলা দেখার জন্য বসে আছি, কারণ ব্রাজিলিয়ান প্লেয়ারদের স্কিল দেখতে আমি একটু বেশিই পছন্দ করি। এছাড়াও রবশন রবিনোর আজকে প্রেস কনফারেন্স ছিল, সেখানে রবশন রবিনো বলেছে সে মোহনবাগানকে চুজ করেনি, মোহনবাগান তাকে চুজ করেছে। অর্থাৎ এর মানেটা এটাই যে সে খুশি যে মোহনবাগান অনেক প্লেয়ারের মধ্যে থেকে তাকে চুজ করেছে ও সে ইন্ডিয়াতে বেস্ট ক্লাবে খেলার সুযোগ পাচ্ছে। এছাড়াও সে বলেছে যে সে জোসে রামিরেস ব্যারাটোর নাম শুনেছে এবং ব্যারাটের কথাও সে শুনেছে। সে বলেছে যে ব্যারাটো এখানে খুব পপুলার এবং তার মতো সেও কিছু করতে পারে যাতে সে এখানে পপুলার হতে পারে। এই গেল রবশন রবিনোর আপডেট। এবার আপনাদের মধ্যে এখন প্রশ্নই আসবে যে রবশন রবিনো কত নম্বরের জার্সি পরতে পারে এবং মেহতাব সিংও বা কত নম্বরে জার্সি পরবে। তো এখন অবধি যেটা কনফার্ম হয়ে গেছে যে মেহতাব সিং 55 নম্বরে জার্সি পরতে চলেছে, যেটা পরে আজকে সে নেমেও ছিল। অন্যদিকে রবশন রবিনো পরতে চলেছে নাম্বার 10 জার্সি। হ্যাঁ, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ডের জার্সিটাই রবশন রবিনো পরতে চলেছে, আর যেটা সে বসুন্ধরা কিংসেও পরতো আগে। এই গেল রবশন রবিনোকে নিয়ে আপডেট। এরপর যদি আমরা মোহনবাগানের অন্যান্য আপডেটে আসি, তো আমরা রাজ ভাস্করকে তো সবাই ছিলেন যে মেনলি রাইট ব্যাক ও সেন্টার ব্যাকে খেলতে পছন্দ করতো। যতদূর যা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগান নাকি রাজ ভাস্করে নাকি মোহনবাগান ছাড়তে চলেছে। এখন দেখার এটাই থাকবে যে তার পরবর্তী ডেস্টিনেশন কোথায় হয়। এবার যদি আমরা ভিডিওর লাস্ট আপডেটে আসি, তো আপনাদের কাছে সুযোগ আছে মোহনবাগানের হোম ও অ্যাওয়ে প্লেয়ার সাইন করা জার্সি জেতার। অর্থাৎ মোহনবাগানের দুটি প্লেয়ার, এক হচ্ছে সুয়েল আহমেদ ভাট ও দুই হচ্ছে টম আলড্রেড। দুজনে তাদের ইনস্টাগ্রামে একটি কন্টেস্ট রেখেছে, যেখানে তা আপনারা
তাদেরকে ফলো করে এবং সেখানে কমেন্ট করে, লাইক করে, আপনাদের ফ্রেন্ডকে ট্যাগ করার মাধ্যমে সেই কনটেস্টে যোগদান করতে পারেন। এবং টম আলডারের এই কনটেস্টটা 7 তারিখ অবধি চলবে ও উইনার 8 তারিখ অ্যানাউন্স হবে। অন্যদিকে সুয়েল ভাটের কনটেস্টটার অ্যানাউন্সমেন্টটা 10 তারিখ হবে। তো আপনারা এক্ষুনি গিয়ে ওখানে অ্যাপ্লাই করে দিন। আমি তো করেই দিয়েছি। তো দেখা যাক, ভাগ্য ভালো থাকলে সাইন করা জার্সি আমরা পেতেই পারি। এই মুহূর্তের একটি শকিং আপডেট আসে। মার্কাস মার্গুলা রিসেন্টলি টুইট করেছে, যেখান থেকে জানা যাচ্ছে সন্দেশ সিংনাথ, যে ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল আগের ম্যাচে, ও আমাদের ডিফেন্সের সবথেকে বড় স্তম্ভ। আনোয়ার আলী আর সন্দেশ সিংয়ের জুটি আমরা কি তা তো আগের ম্যাচে দেখেইছি। তার নাকি জতে আগের ম্যাচে চোট লেগেছিল প্রথম হাফেই। ওই একটা মুহূর্ত মনে পড়ছে যখন গোল পোস্টের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, রেফারি এসেছিল, খেলাটা যাতে তাড়াতাড়ি শুরু হয়। আমরা ভাবছিলাম চোখে হয়তো কিছু ঢুকেছে, কিন্তু এখন জানা যাচ্ছে চোখে কিছু ঢোকেনি, তার জল লাইনে একটা চোট লেগেছিল। সেই কারণে সে নাকি ইন্ডিয়া ফেরত চলে আসছে। অর্থাৎ ইন্ডিয়ার কাছে এখন একটা বিরাট ব্লো হতে চলেছে, কারণ আফগানিস্তানের ম্যাচটা জিতলে আমরা থার্ড স্পটের জন্য খেলতে পারতাম। কিন্তু সন্দেশ সিংগন ছাড়া যেহেতু আমাদের নামতে যাচ্ছি, তো আমাদের প্রথমেই একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। তো এখন দেখার এটাই থাকবে খালিদ জামিল কী করে তার ব্যাকলাইনটা সাজায়। হয়তো এইভাবে ব্যাকলাইন সাজাতে পারে, যেখানে রাহুল বেকের সাথে আনোয়ার আলী থাকবে, অন্যদিকে মোহাম্মদ উবেস, এবং এইদিকে হয়তো চিংলেসানা সিংকে খেলাতে পারে। এই নিয়ে কালকে ভিডিওটা আমি আনছি, ইন্ডিয়ার প্রবাবেল লাইন আপ নিয়ে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।